৩ বছর পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি আবারও ৫,৫০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। আজ বার্তাকক্ষ থেকে আলাপ করব কেন থামছে না শেয়ার বাজারের দরপতন। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম আলোর আয়োজন বার্তা কক্ষ থেকে। সাথে আছে আমি নিকিতা নন্দিনী। দর্শক, বার্তা কক্ষ থেকে আজ আমার সাথে আছেন প্রথম আলোর বাণিজ্য সম্পাদক সুজয় মহাজন। সুজয়দা, স্বাগত আপনাকে। আজ আলাপ করব শেয়ার বাজার নিয়ে। শুরুতেই দর্শকদেরকে যে বললাম যে এই যে ৩.৫ বছর পরে মানে এই সূচকের নিচে নামাটা, এই ঘটনাটা বেশ একটা লম্বা সময় পরে আমরা দেখতে পেলাম। মানে এবং একই সাথে কিন্তু এই যে শেয়ার বাজারে দরপতনের ঘটনাটি, এটিও কিন্তু মানে কিছুদিন পরপরই আমরা শুনতে পাচ্ছি। এই নিচে নেমে যাওয়া কেন? মানে এবং হঠাৎ করে আমি যদি এই সপ্তাহের প্রথম কার্যদিবসের এই পতনটি ধরেই যদি প্রশ্নটা করি যে সূচক এত নিচে নেমে যাবার কারণ কি? আপনি ঠিকই বলেছেন যে বেশ কিছুদিন ধরে মানে এই যে শেয়ার বাজারে সাম্প্রতিক সময়ে যে দরপতনটা চলছে সেটি মূলত শুরু হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে। এরপর ২-১ দিন হয়তো সূচক বেড়েছে, কিন্তু পুরোটা সময় জুড়েই আসলে দরপতন হয়েছে। এটির প্রধান কারণ শেয়ার বাজারের প্রতি আসলে এখন বিনিয়োগকারীদের কোনো ধরনের আস্থা নেই। আস্থার সংকটটাই এটি মূল কারণ। এখন এই আস্থার আপনি বলতে পারেন যে আস্থার সংকট তাহলে তৈরি হলো হচ্ছে দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে মানুষ বিনিয়োগ করে কেন? বিনিয়োগ করে লাভের আশায়। বছরের পর বছর বিনিয়োগকারী যখন বিনিয়োগ করে তার পুঁজি হারাচ্ছেন কিংবা কোনো মুনাফার দেখা পাচ্ছেন না, তখন এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের কোনো আস্থা থাকবে সেটি আশা করাটাও ভুল। সেটাই ঘটেছে আমাদের। সেটি ঘটেছে, আমি যদি আর একটু পেছনের দিকে যাই, আমরা দেখব যে ২০২১ সাল বা ২০ সালে এক সময় শেয়ার বাজারের দরপতন ঠেকাতে ফ্লোর প্রাইস নামে একটি জিনিস আরোপ করা হয়েছিল নিয়ন্ত্রক সংস্থা, যাতে বাজারটি একটি নির্দিষ্ট সীমার নিচে নেমে না যায়। এরপর থেকে বাজারে আসলে লেনদেনে এক ধরনের স্থবিরতা নেমে এসেছে, বেশিরভাগ শেয়ারের লেনদেন হয়নি। তখন থেকে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা আসলে কোনো মুনাফা পাচ্ছিলেন না। শুধু মুনাফা পাচ্ছিলেন তা না, বিনিয়োগকারীদের একটি বড় অংশ যারা বিনিয়োগ করেছিলেন তারা আসলে লোকসানও শেয়ার বিক্রি করতে পারছিলেন না, কারণ ফ্লোর প্রাইসের কারণে শেয়ারের লেনদেন হচ্ছিল না। তো এইরকম একটি অবস্থাতে ৩-৪ বছর যখন শেয়ার বাজারের এইরকম একটি অবস্থা থাকে, তখন আসলে শেয়ার বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা থাকবে না, এটি খুব স্বাভাবিক। এটি একটি। আরেকটি হচ্ছে আমাদের সামগ্রিক অর্থনীতিতেও এক ধরনের মন্দাভাব আছে। অর্থনীতির সবগুলো সূচকে ভালো না। আমি যদি বলি শেয়ার বাজারে টাকা আসে ব্যাংক খাত থেকে, ব্যাংক খাত থেকেই এক ধরনের অস্থিরতা দেখছি আমরা, এক ধরনের সংকট দেখছি। তো সেখান থেকেও টাকা শেয়ার বাজারে আসছে না। আবার দ্রব্যমূল্যের যে অবস্থা, জীবনযাত্রার ব্যয় যেভাবে মানুষের বাড়ছে, সেখানে আলাদা করে সঞ্চয় যে অন্য কোথাও থেকে এনে শেয়ার বাজারে বিনিয়োগকারীরা করবেন, সেই অবস্থাটাও মানুষের জীবনে নেই আসলে। তো সামগ্রিকভাবেই সবগুলো মিলিয়ে শেয়ার বাজারে তার ইম্প্যাক্টে পড়ছে। তো এখন আপনার প্রশ্ন হতে পারে যে লম্বা সময় ধরে কি এটি চলমান থাকবে? লম্বা সময় ধরে আসলে চলমান থাকার অন্যতম কারণ হচ্ছে এই শেয়ার বাজারটিকে এই দরপতনের ধারা থেকে বের করে আনার জন্য যেসব উদ্যোগ দরকার, সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থা উভয়েরই বলছি, সেখানে এক ধরনের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। সেখানে কেন ঘাটতি দেখতে পাচ্ছি দাদা, এটা তো একটু আপনার কাছে বিশ্লেষণ শুনতেই চাই। তার আগে যদি একটু জানতে চাই যে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা হবে খুব শীঘ্রই, চলে এসেছে সেই সময়। শেয়ার বাজারের এই দরপতনটা বাজেটে কতটা প্রভাব ফেলবে? বাজেটে আপনি যদি বলেন গত ২-৩ দিন ধরে যে শেয়ার বাজারে বড় ধরনের মানে কালকেও যে দরপতন হয়েছে, আজকেও হয়েছে, আজকে ৩৮ পয়েন্টের মতো সূচক কমেছে। তো এই ২-৩ দিনের দরপতনটি হচ্ছে আসলে বাজেটকে সামনে রেখে। বাজেটে আমরা এখনো নিশ্চিত না, কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এনবিআর এর বরাতে বিভিন্ন সংবাদ বের হয়েছে, সেখানে বলা হচ্ছে শেয়ার বাজারের যে মূলধনী মুনাফা সেখানে কর আরোপ করা হবে এবার। আপনি জানেন যে শেয়ার বাজারে এখন পর্যন্ত যে মূলধনী মুনাফা সেটার উপরে কোনো কর নেই। তো এই কর আরোপ হবে, এই আতঙ্ক আসলে শেয়ার বাজারে এই গত ২-৩ দিন দরপতন হচ্ছে আসলে বাজেটের এই যে একটি উদ্যোগ নেওয়া হচ্ছে সেটিকে সামনে রেখেই আসলে বিনিয়োগকারীদের মধ্যে, এমনিতে তো খারাপ বাজার, তার মধ্যে এই ধরনের পদক্ষেপ আসলে আরো বেশি বিনিয়োগকারীদেরকে বাজারে বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের অনাস্থা তৈরি করেছে। এটি বাজেটের প্রভাব
তাৎক্ষণিক প্রভাব বলতে পারি, এবং সেটি হচ্ছে এটি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বলছে যে তারা এই ধরনের উদ্যোগ যাতে না নেওয়া হয়, সরকারের পক্ষ থেকে না নেন, সেজন্য তারা তাদের চেষ্টা করবে, কিন্তু সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ এনবিআর যে উদ্যোগটি নিতে চাচ্ছেন সেটি আসলে আইএমএফ এর শর্তের কারণে নিতে চাচ্ছেন। যেহেতু আমরা আইএমএফ এর একটি বড় অঙ্কের ঋণ নিয়েছি আইএমএফ এর কাছ থেকে, আইএমএফ এর নানা শর্ত নানা জায়গায় পালন করতে হচ্ছে, মেনে নিতে হচ্ছে, সেরকম ভাবে শেয়ার বাজার থেকেও এই সুবিধাটি তুলে নেওয়ার একটি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে। এখন দেখা যাক সেটি বাজেটে থাকে কিনা। দাদা, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকাটা আরেকটু বিস্তারিত জানতে চাই, এবং একই সাথে এই কারণেই জানতে চাইছি যে এটা তো শুধুমাত্র এমন না যে এই সপ্তাহের প্রথম কার্যদিবসের ঘটনা, যেহেতু আমরা শুরুতে, আপনি আলাপের শুরুতেই বললেন যে বেশ লম্বা একটা সময় ধরেই কিন্তু, এবং একই সাথে অনাস্থার বিষয়টি তৈরি হয়েছে বিনিয়োগকারীদের। তো এই ক্ষেত্রে এটাকে একটি ভালো অবস্থায় আবার ফিরিয়ে নেবার জন্য কি করা যেতে পারে, এবং একই সাথে এই কার্যক্রম কোনো নিচ্ছেন কিনা নিয়ন্ত্রক সংস্থা? মোট কথা নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা আসলে এখানে কি? আসলে নিয়ন্ত্রক সংস্থার খুব জোরালো কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। যখন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অনাস্থা তৈরি হয়, তখন আসলে বড় কাজটি হয় নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের তরফ থেকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে হয়। সেই আশ্বস্ত করার জায়গাটি আমরা বড় ধরনের ঘাটতি দেখতে পাচ্ছি। এখন আমরা শেয়ার বাজারে একটানা দরপতন চলছে। শেয়ার বাজার তো চলে অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা, নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমে। অর্থ মন্ত্রণালয়ের কোনো ধরনের কোনো বক্তব্য আমরা দেখছি না, কিংবা বিনিয়োগকারীদের বিষয়ে সেখান থেকে সরকারের ওই মন্ত্রণালয় থেকে কোনো ধরনের বক্তব্য নেই। আবার নিয়ন্ত্রক সংস্থা যে খুব বেশি কিছু বলছেন কিংবা আশ্বস্ত করার মতো কোনো পদক্ষেপ নিচ্ছেন সেটিও দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে যদি আমরা দেখি যে এই দরপতনের বাজারেও কিছু খারাপ কোম্পানির শেয়ার নিয়ে নিয়মিত কারসাজির ঘটনা ঘটছে। সেই কারসাজির ঘটনা বন্ধ নিয়ন্ত্রক সংস্থার কোনো বড় ভূমিকা নেই, যার কারণে ভালো যারা বিনিয়োগকারী, যারা প্রাতিষ্ঠানিক কিংবা ব্যক্তিশ্রেণীর ভালো বিনিয়োগকারী, তারা আসলে সব মিলিয়ে তাদের মধ্যে এই অনাস্থাটা আরো বাড়ছে। এই কারণেই আসলে এই দরপতনটা। এই দরপতনের সাথে কারসাজির ভূমিকা অনেক বেশি জোরালো কিনা? অবশ্যই কারসাজির ঘটনা জোরালো এই কারণে যে ভালো বিনিয়োগকারীরা যখন দেখেন যে ভালো শেয়ারে বিনিয়োগ করে বছরের পর বছর কোনো মুনাফা পাচ্ছেন না, অন্যদিকে কারসাজিকারকেরা বিপুল মুনাফা তুলে নিচ্ছেন অল্প কিছু দিনের মধ্যে খারাপ শেয়ারের দর বাড়িয়ে, তখন আসলে ভালো বিনিয়োগকারীরা অনাস্থা তৈরি হবে, এটাই স্বাভাবিক। দেখা যাক সুজাতা পুরো বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায়। এসব নিয়ে সামনে নিশ্চয়ই আপনার সাথে আরো বিস্তারিত আলাপ হবে। ধন্যবাদ। আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, শুরুতেই বলেছি ৩ বছর পর দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি আবার ৫,৫০০ পয়েন্টের নিচে নেমে এসেছে। আমরা আজ আলাপ করলাম কেন প্রধান সূচক নিচে নেমে আসলো, কি কি কারণ হতে পারে, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা কি হতে পারে, সবকিছু মিলিয়ে আমরা একটু বিশ্লেষণ করবার চেষ্টা করলাম। আপনারা কি ভাবছেন আমাদের কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। আগামীকাল আবারও অন্য কোনো বিষয় নিয়ে আলাপ হবে। ততক্ষণ সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন প্রথম আলোর। আর প্রথম আলোর সঙ্গে থাকতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।